জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন, থাকছে 3 স্তরের নিরাপত্তা। মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার জন্য 30,000 ঘর দেবে সরকার, একনেকে 4,123 কোটি টাকার প্রকল্প অনুমোদন। বাড়ছে করোনার সংক্রমণ, আরও 26 জনের মৃত্যু, জনসমাগম না করার নির্দেশ, বইমেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। কতজনকে দায়মুক্তি দিয়েছেন ইকবাল মাহমুদ, জানতে চায় হাইকোর্ট। 11 এপ্রিলের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ। মিয়ানমারে শোক মিছিল, জান্তা শাসনে দেশ ছাড়ছেন অনেকে, বিক্ষোভ সমাবেশে উত্তাল বিভিন্ন শহর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান হবে 10 দিন ব্যাপী। সুবর্ণ জয়ন্তী শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন থেকে। এই অনুষ্ঠানমালায় উপস্থাপিত হবে বাংলাদেশের সংস্কৃতি, মানুষের সংগ্রাম ও অগ্রগতির চিত্র। তুলে ধরা হবে বঙ্গবন্ধুর নেতৃত্বের বীরগাথা। তহিদুর রহমানের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন থেকে। অনুষ্ঠান সফল করতে চলছে কলাকুশলীদের মহড়া। এতে উপস্থাপিত হয় প্রথম বিশ্বযুদ্ধের কঠিন প্রভাবকালে বঙ্গবন্ধুর পৃথিবীতে আগমনের কথা। স্কুল জীবন থেকেই সমাজ গঠনের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। অনুষ্ঠানের নানা পর্বে উপস্থাপন করা হবে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বের নানান দিক। রাষ্ট্র পরিচালনায় তাঁর নেওয়া অবদানের কথাও তুলে ধরা হয় অনুষ্ঠান পরিকল্পনায়। 10 দিনের অনুষ্ঠানমালার সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন অনুষ্ঠানের আহ্বায়ক। আগামীতেও আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সেই তর্জনীর কাছ থেকে, বঙ্গবন্ধুর স্বপ্নের কাছ থেকে, তার সাহসের কাছ থেকে অনুপ্রেরণা পাবে। তো এভাবে পুরো বিষয়টাকে চিন্তা করে আমরা মুজিব চিরন্তন সাজিয়েছি এবং 10 দিনের অনুষ্ঠানমালা, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ গঠনের যে যাত্রা এবং পরবর্তীতে আমরা আজকে মুজিব বর্ষ নিয়ে আমরা যে আয়োজনগুলি করছি, এই পুরো যাত্রাটাকে আমরা একটা মুজিব চিরন্তন যাত্রা হিসেবে আমরা সামনে ধরেছি। অনুষ্ঠানের মূল থিম মুজিব চিরন্তন, তবে প্রতিদিনের অনুষ্ঠানের জন্যও রয়েছে আলাদা থিম, জানান সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক। স্বাধীনতার আগ থেকে শুরু করে সেই সংগ্রাম এবং সেই সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব, তার ত্যাগ, তার এই সাহসিকতা এবং ফাঁসির মুখোমুখি হয়েও তার যে আপোষহীন মনোভাব, যা দিয়ে তিনি বাঙালি জাতিকে একটি মুক্তি সংগ্রামের দিকে নিয়ে গেছেন, সেটি আমরা তুলে ধরব। ভারত, জাপান সহ বাংলাদেশের শিল্পীরা তুলে ধরবেন বাংলাদেশের অগ্রযাত্রার গল্প এবং বঙ্গবন্ধুর নেতৃত্বের বীর গাথা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে জলে, স্থলে ও আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। চেকপোস্টে বসানো হচ্ছে চেহারা শনাক্তকরণ ডিভাইস। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে বলেন, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 17 মার্চ থেকে 26 মার্চ 10 দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সরব থাকবে রাজধানী ঢাকা। অনুষ্ঠানে যোগ দেবেন 6 দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরাও। রাষ্ট্রীয় অতিথিরা ঢাকার বাইরেও যাবেন। এই অবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। জলস্থল ও আকাশপথে সবখানে থাকছে কঠোর নিরাপত্তা নজরদারি। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করতে পারি। ব্রিফিংয়ে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন র্যাব মহাপরিচালক। যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাবের বম্ব স্কোয়াড, পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ, র্যাবের স্পেশাল ফোর্সেস টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটাতে চায়, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানী জুড়ে থাকবে চেকপোস্ট, আর এইসব চেকপোস্টে থাকবে অন সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ডিভাইস।
জানান র্যাব প্রধান। অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে চেকপোস্টে অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মোতায়েন করা হবে। বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি সহ প্রোটেকশন টহল কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলে জানান র্যাব মহাপরিচালক। এই মুহূর্তে আমরা কোনো আশঙ্কা আমরা দেখছি না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য বীর নিবাস নামে 30,000 ঘর করে দেবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 4,122 কোটি 98 লাখ টাকার এই সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলো নির্মাণ করে দেওয়া হবে। এদিন মোট 5,619 কোটি টাকার 6টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সব মিলিয়ে 5,619 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রকল্পে অর্থায়ন ও প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব। প্রকল্পগুলো সময় মতো শেষ করা এবং কাজের গুণগত মান নির্ধারণ করা, গুণগত মান বজায় রেখে কাজ করা এবং কোনো ক্ষেত্রে প্রকল্পের প্রস্তাবিত মেয়াদের থেকে উনি 6 মাস বা 1 বছর বৃদ্ধি করে দিয়েছেন বাস্তবতা নিরিখে, যাতে কাজগুলো শেষ হয়। সভায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য বীর নিবাস নামে 30,000 ঘর করে দেওয়ার প্রকল্প অনুমোদন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবারের জন্য 30,000 ঘর নির্মাণ করে দেওয়া হবে বীর নিবাস নামে। প্রকল্পের মোট ব্যয় হলো 4,112 কোটি 98 লক্ষ 98 হাজার টাকা। চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন একনেক চেয়ারপারসন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দৈনিক সংক্রমণ হার বেড়ে 8.29%। 24 ঘন্টায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 60 15 জন। এদিকে মুজিব শতবর্ষের প্রস্তুতি নিয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, কঠোর লকডাউনের কোনো নির্দেশনা নেই। তবে রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে বিদেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইন মানা এবং সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দেশের 219টি ল্যাবে 20,748 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত সংখ্যা 1,719। মোট শনাক্ত 5,60,887। নতুন 1,352 জন সহ সুস্থ হয়েছে 5,14,479 জন। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 12 জন এবং এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে 5 জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় 24 ঘন্টায় 60 ঊর্ধ্ব 15 জনের মৃত্যু হয়েছে। 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু 8 জন এবং 41 থেকে 50 বছরের বয়স সীমায় মারা গেছেন 3 জন। করোনায় এ পর্যন্ত শনাক্তের হার 13.03%, সুস্থতার হার 91.73% এবং মৃত্যু হার 1.53%। এদিকে মুজিব শতবর্ষে সাবধানতা অবলম্বন সহ সংক্রমণ এড়াতে বিভিন্ন নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কঠোরভাবে কোয়ারেন্টাইন মেনে চলা ও মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেয়া হয়েছে জানান তিনি। রেস্তোরাঁগুলোতে জনসমাগম কমানোর ব্যাপারে, তারপরে হচ্ছে গিয়ে পরিবহনে জনসমাগম এবং ভিড় এড়ানোর জন্যে, সবাইকে মাস্ক পরার জন্যে, পর্যটন কেন্দ্রগুলোতে যাতে লোকে ভিড় না করে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ 8 এপ্রিল থেকে দেয়া হবে। সংক্রমণ মোকাবেলায় সব হাসপাতাল প্রস্তুত আছে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যেখানে আছেন সেইখানকার ব্যবস্থাটা আপনারা স্বাস্থ্যসেবা নিন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার অমর 21 গ্রন্থমেলায় প্রাধান্য পাচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষিকী। বাংলা একাডেমির সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। আর মহাপরিচালক জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে অমর 21 গ্রন্থমেলা ফেব্রুয়ারির বদলে অনুষ্ঠিত হচ্ছে মধ্য মার্চে। সোহরাওয়ার্দী উদ্যানে 15 লাখ বর্গফুটের পরিসরে
মেলার আয়োজন করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এই আয়োজনের নানা দিক নিয়ে সংবাদ সম্মেলন। এবার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। 540টি প্রতিষ্ঠানের 834টি স্টল আর 33টি প্যাভিলিয়ন থাকছে মেলায়। থিম নির্ধারিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী। আমরা আশা করছি জাতির পিতার জীবন ও কর্ম অধ্যয়ন এবং স্বাধীনতার মর্মবাণী জাতীয় জীবনে প্রতিফলিত হয় যেন হয়, সেই জন্য এই বইমেলায় আমরা বিশেষভাবে জোর দিব। করোনার কারণে এবার শুরু থেকেই থাকছে না শিশু প্রহর। শারীরিক ও সামাজিক দূরত্ব মেনে যেন দর্শনার্থীরা আসতে পারে সে অনুযায়ী বিন্যাস করা হয়েছে স্টল। নতুন মাত্রা যোগ করার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সবসময়, যে নতুন কিভাবে মাত্রা যোগ করতে পারি। মেলা সফল করতে এবং করোনা নিয়ে সচেতনতায় গণমাধ্যমে সহায়তা প্রত্যাশা করেছেন একাডেমির মহাপরিচালক। স্বাস্থ্যসেবা নেই, বইমেলা নেই, মাস্ক নেই, বইমেলা নেই। আপনারা যদি এটি আমাদের অনুরোধ রাখেন তাহলে সংবাদপত্র এবং টেলিভিশনে যদি লোকজন এটা দেখে সচেতন হবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় বইমেলা আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তার। স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলা চালাতে পারে, হয়তো আমাদেরকে আরো কোনো রকম একটা সিদ্ধান্ত, নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যেন অন্তত স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যতটা সম্ভব মানতে পারে। স্বাস্থ্যবিধি মেনে মেলার সব আয়োজন যথারীতি চলবে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কোভিডের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেলা চালানোর মতো আর কোনো সুযোগ যদি না থাকে, তো সেক্ষেত্রে আমরা তো একটা নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। 18 মার্চ থেকে প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8:30 পর্যন্ত মেলা চলবে। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অমর একুশে বইমেলায় 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান জেএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। মেলার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা সাদা পোশাকে অবস্থান করবেন। এছাড়া আশপাশের সড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি। করোনার কারণে স্বাস্থ্যবিধি সুরক্ষায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান কৃষ্ণপদ রায়। এছাড়া আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চলবে তল্লাশি কার্যক্রম। যারা আসবেন সবাই মাস্ক পরে আসবেন এবং প্রতি গেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা থাকবে, সেটা স্যানিটাইজ করে সবাই আসবেন। প্রধানত 3 স্তর, আপনি জানেন যে আমাদের সাদা পোশাকের একটি ব্যবস্থাপনা থাকবে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমি বলেছি সিসিটিভি আর্চওয়ে থাকবে, তো সেটা দিয়ে আমরা একটি কাভারেজ দিব। আর দ্বিতীয়ত আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের ডিবির স্পেশাল টিমরা তারা সাদা পোশাকে ডিউটি করবে। বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ম মোজাইক হিসেবে স্বীকৃতি পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু। চীনের রেকর্ড ভেঙে গিনেস বুকে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। বগুড়ার বালেন্দা গ্রামে 1,19,430 বর্গমিটার জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধু মুজিব বর্ষের অন্যতম আকর্ষণ। এই অর্জন বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে নান্দনিক এই চিত্রকর্ম প্রজন্মের জন্য অনুপ্রেরণা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শস্যক্ষেতের ক্যানভাসে আঁকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব। মুজিব বর্ষে এ যেন জাতির পিতার প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ। বালেন্দা বগুড়ার শেরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম। উর্বর মাটির 1,19,430 বর্গমিটার জমিতে সবুজ আর ঘন বেগুনি রঙে 2 জাতের ধানের চারায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শস্যচিত্রে বঙ্গবন্ধুর নান্দনিক প্রতিকৃতি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত বালেন্দাবাসী। আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমরা মহান একটা নেতার ছবি ধানের মধ্যে দেখতে পারতেছি, সারা বিশ্ব দেখবে, অনেক লোকজন আসতেছে দেখতেছে, এটাই আমাদের কাছে ভালো লাগছে। আমাদের এখানে একটা শস্য তৈরি করছে, সবাই আসতেছে, খুব আনন্দিত। শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ ও ন্যাশনাল এগ্রি কেয়ারের ব্যবস্থাপনা ও নিবিড় পরিচর্যায় গিনেস রেকর্ডে বাংলাদেশ। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই উদ্বৃত্ত ফসলে আমরা এই ধরনের একটি শস্যচিত্র করতে পেরেছি।
লার্জেস্ট ক্রপফিল্ড মোজাইক ক্যাটাগরিতে গিনেস রেকর্ডে চীনকে পেছনে ফেলে মুজিব বর্ষেই নতুন রেকর্ড গড়ল শস্যচিত্রে বঙ্গবন্ধু। সুস্পষ্টভাবে সারা পৃথিবীর যারা নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষ, যারা জাতীয় স্বাধীনতার জন্য এখনো আন্দোলন সংগ্রাম করছে, তাদেরকেও কিন্তু অনুপ্রেরণা যোগাবে এবং যুগ যুগ ধরে, শতাব্দী ধরে বাংলার মানুষকে তিনি উজ্জীবিত করবেন। লার্জেস্ট ক্রপফিল্ড মোজাইক ক্যাটাগরিতে গিনেস রেকর্ড বর্তমানে চীনের দখলে। মুজিব বর্ষেই নতুন রেকর্ড গড়বে শস্যচিত্রে বঙ্গবন্ধু। বাংলা মানেই বঙ্গবন্ধু। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলার প্রতীক হিসেবে ফসলের ক্যানভাসে শস্যচিত্রে বঙ্গবন্ধুর এমন প্রতিকৃতি বিশ্বের দরবারে নিঃসন্দেহে এক অন্য বাংলাদেশের পরিচয় তুলে ধরে, যা মুজিব শতবর্ষের এক অনন্য দৃষ্টান্ত। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, বগুড়া। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরের আগে শেষ 5 মাসে কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী 11 এপ্রিলের মধ্যে তাদের নাম, ঠিকানা সহ তালিকা হাইকোর্টে দাখিল করতে দুদককে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2016 সালের 10ই মার্চ ইকবাল মাহমুদ দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তিনি অবসরে যান চলতি বছরের 10ই মার্চ। গত 14 ও 16ই মার্চ দুটি দৈনিকে বিদায়ের আগে দুর্নীতির বহু রাঘব বোয়ালকে ছেড়ে দেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নামে সংবাদ প্রকাশিত হয়। তাদের দায়মুক্তি আড়াল করতে ঢাল হিসেবে ব্যবহার করেন কিছু নিরীহ ও দুর্বল ব্যক্তিকে। অন্য একটি দৈনিকে আসে 10 বছর ধরে জালিয়াতি, 26 কোটি টাকা আত্মসাৎ শিরোনামে প্রতিবেদন। প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর মঙ্গলবার দুদকের সদ্য সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শেষ 5 মাসে কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। যাদেরকে এই বিগত 5 মাসে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের তালিকা হাইকোর্ট চেয়েছেন এবং রিপোর্টারের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো হাইকোর্টে দাখিল করতে পারছেন আগামী 11 এপ্রিল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জালিয়াতির মাধ্যমে ব্যাংক হিসাব খুলে রাষ্ট্রীয় সংস্থা সাধারণ বীমা কর্পোরেশনের আয় থেকে 26 কোটি 15 লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। দুদক কখনো অব্যাহতি দিতে পারে না। দুদক একটা অব্যাহতি দিয়ে আদালত, আর দুদকের অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই। দুদক অনুসন্ধান করে একটু তথ্যের ভিত্তিতে, একটু উপাত্তের ভিত্তিতে। ওই প্রতিবেদন নজরে নিয়ে এই বিষয়ে সাধারণ বীমার অবস্থান কি তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে এনেছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। মশক নিধনে আসছে ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা, অবৈধ স্থাপনা দেখা মাত্র উচ্ছেদের নির্দেশ। শাহজালাল বিমানবন্দরে অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্স-রে সেবার মান বাড়ার পাশাপাশি বাঁচবে সময়। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার কিছু সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আহ্বান জানান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালা উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুভাবে সম্পন্ন করতে আমি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি তারা শুরু করেছিল তার ধারাবাহিকতা এখনও বজায় রেখে চলছে বিএনপি। শত শত কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে যাওয়া পিকে হালদারের 3 সহযোগীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানায়, পিকে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হাসান, ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনায় ও সিনিয়র ম্যানেজার রফসান রিয়াদকে মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুদক উপপরিচালক গুলমান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের।
কিউলেক্স মশা নিধনের ক্রাশ প্রোগ্রামের শেষ দিনে উত্তরা 11 নম্বর সেক্টর স্লুইস গেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দিনের শুরুতেই মশক নিধনের কর্মীদের মনিটরিংয়ের জন্য বায়োমেট্রিক হাজিরার পদ্ধতি চালু করেন। এ সময় অঞ্চল নয় ওয়ার্ড ভিত্তিক মশক নিধনের কার্যক্রমের পরিকল্পনার কথা জানান মেয়র। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে মশক নিধন কার্যক্রমের শেষ দিনে উত্তরা 11 নম্বর সেক্টরে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি গরিবে নেওয়াজ এভিনিউয়ের খিদির খাল পরিদর্শন করেন। অবৈধ স্থাপনা দেখা মাত্রই তা বিনা নোটিশে উচ্ছেদের নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। ওই পাশে বিরাট খাল, এই পাশে বিরাট খাল, কিন্তু মাঝখানে কিন্তু দখল। এই সাফা টাওয়ার যারা করছেন অবৈধ দখলদারদের জন্য সিটি কর্পোরেশন কোনো বৈধ ধরনের নোটিশ দিবে না। এর আগে সকালে এসব এলাকার মশক নিধন অভিযান পরিদর্শন করেন মেয়র। যেসব এলাকায় মশক কর্মীরা সক্রিয় সেসব এলাকায় মশা কম বলে জানান মেয়র। তাগিদ দেন কর্মীদের আরও সক্রিয় হওয়ার। মানসিকতার পরিবর্তন লাগবে, কারণ আমি সব কিছু পরিবর্তন করলাম, যদি আমাদের যার যার অফিস আদালতের ভিতরে যদি এই কিউলেক্স মশার আর এডিস মশার লার্ভা থাকে, তাহলে কিন্তু কোনো ওষুধেই বা কোনো পদ্ধতিগত চেঞ্জ করলেও কিন্তু কাজ হবে না। মশক নিয়ন্ত্রণ ওষুধের ডোজ বারবার পরিবর্তন করা হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, এখন থেকে ওয়ার্ড ভিত্তিক মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। মশার পেস্টিসাইড কীটনাশক আবিষ্কার হচ্ছে, এটাকে চেঞ্জ করতে হবে। আমি একই সিজনেরটা আমি আরেক সিজনে দিতে চাচ্ছি না। কর্মী পরিচালনা বড় চ্যালেঞ্জ বলে জানান মেয়র। আহ্বান জানান সকলকে একযোগে কাজ করার। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ফুল বডি এক্স-রে। এতে বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি সময়ও বাঁচবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানালেন, তৃতীয় টার্মিনালে বসবে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি। জসিম জুয়েলের রিপোর্ট। বহুদিন ধরে প্রথাগত স্ক্যানার দিয়েই বিমানবন্দরগুলোর নিরাপত্তা তল্লাশি চলছিল, ফলে অনেক সময় চোখ ফাঁকি দিয়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্ক্যানার। স্ক্যানারটি যুক্ত হলে শুধু শরীর স্ক্যানই নয়, করোনাকালে হাতের স্পর্শ ছাড়াই সবকিছু শনাক্ত করা যাবে। এরই মধ্যে 4টি ফুল বডি স্ক্যানার বসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালেও থাকবে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি। উইদাউট টাচ, তো এইটা তো আমরা অলরেডি টেম্পারেচার কন্ট্রোল গেটগুলোতে যেগুলো লাগিয়েছে সেগুলো তো টাচবিহীন, এবং আমাদের চেক ইনগুলো তো এখন টাচবিহীন করার চেষ্টা চলতেছে। তো ভবিষ্যতে যেটা থার্ড টার্মিনালে আমরা এই পুরো কনসেপ্টটা চলে আসবে। এটা কোভিড আমাদেরকে নতুন একটা মাত্রা দিয়েছে, যে চিন্তাভাবনা করার, যে সব কিছুতেই টাচবিহীনভাবে করার জন্য। তো এই যন্ত্রগুলো গ্র্যাজুয়ালি আসবে, একদিনে তো সম্ভব না সব কিছু পরিবর্তন করে দেওয়া। তো আমরা ধীরে ধীরে আমরা প্ল্যান মাফিক ধাপে ধাপে এগুলো পরিবর্তন আনবে আর ভবিষ্যতে। করোনা মহামারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন করে ভাববার সুযোগ করে দিয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। এই প্যান্ডেমিক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমাদেরকে ফিউচারের যে টাচলেস অথবা অটোমেটেড যে সিস্টেম, এগুলো আমরা ইনকর্পোরেট করবো ইনশাল্লাহ। ধাপে ধাপে নতুন প্রযুক্তি দেশের সব বিমানবন্দরে স্থাপন করা হবে বলেও জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমরা যেসব যন্ত্রপাতিগুলো সিলেক্ট করতে যাচ্ছি ওগুলো আধুনিক। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে কৃষিতে বিপ্লব ঘটে গেছে। বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতেই জোর দিয়েছিলেন। তারই দেখানো পথে অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ আজ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। জনসংখ্যা চাপ, কৃষি জমি হ্রাস, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। কৃষি গবেষণায় এগিয়েছে অনেক দূর। আরও জানাচ্ছেন মফিউর রহমান। 24 বছরের পাকিস্তানি শাসনে শুধুই বঞ্চনার ইতিহাস, সব ক্ষেত্রেই বৈষম্য, কৃষিও চরম অবহেলিত। শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে জাতির পিতার নির্দেশে বাঙালির লড়াই। এবারের সংগ্রাম
স্বাধীনতার পর দেশ গঠনে কৃষিকেই প্রাধান্য দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম বাজেটের ৭৮৬ কোটি টাকার ১০০ কোটি টাকাই বরাদ্দ কৃষিতে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আবারও পিছিয়ে পড়া, সারের জন্য প্রাণ দিতে হয় কৃষককে। জাতির পিতার পথ ধরেই তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে কৃষিখাত। ধান, গম, ভুট্টা উৎপাদনে সাফল্য এসেছে। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান ১০ম, সবজি উৎপাদনে তৃতীয়, আর মাছ উৎপাদনে বাংলাদেশ এখন ৪র্থ অবস্থানে। জিডিপিতে কৃষির অবদান ১৩.৬%। ২০১৮-১৯ অর্থ বছরে দানাদার খাদ্যশস্যের উৎপাদন ৪৩২.১ লাখ মেট্রিক টন। ভুট্টা উৎপাদন বেড়েছে। সবজি উৎপাদন বেড়ে হয়েছে ১,৭২,৪৭,০০০ মেট্রিক টন। আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম। বেড়েছে ফল উৎপাদন, আম উৎপাদনে ৭ম এবং পেয়ারায় ৮ম। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কমেছে সারের দাম। এখন চ্যালেঞ্জ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষি ব্যবস্থা আধুনিকায়ন। কৃষিক্ষেত্রে আমাদের অবশ্যই একটা দৃশ্যমান বা আমরা বলবো যে গর্ব অহংকার করার মতো একটি সাফল্য এসেছে। বঙ্গবন্ধু এই শ্যালো টিউবওয়েলেরও শুরু করেছিলেন, যে শ্যালো টিউবওয়েল ব্যাপকভাবে শ্যালো টিউবওয়েল বসানোর জন্য, যার কারণে আমরা যে আর উপকারিতা পাচ্ছি এবং বাংলাদেশের কৃষিতে আমরা আধুনিক উপকরণ, সার, বীজ, তারপরে যে পানির সেচের ব্যবস্থা, কীটনাশকের ব্যবস্থা, এগুলো আমরা করতে পারছি। কৃষিজ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ মাংসের উৎপাদনও বেড়েছে। পোলট্রি লাইভস্টক অর্থাৎ হাঁস মুরগি, মাছের চাষ, গবাদি পশু, এগুলোতেও আমাদের আধুনিক প্রযুক্তি আনতে হবে। মাছ, মাংস, ডিম, এগুলোতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। কৃষিতে উন্নয়নের এ ধারা ধরে রাখতে কৃষি যান্ত্রিকীকরণ সহ পতিত জমি কৃষির আওতায় আনার পরিকল্পনার পাশাপাশি কৃষি গবেষণাতে নজর আছে সরকারের। সব ক্ষেত্রে একটা ড্রামাটিক, একটা রিভলিউশনারি চেঞ্জ, যেটি বঙ্গবন্ধু বলেছিলেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। ঢালাওভাবে কর ছাড় দেওয়ার সুযোগ নেই বলছে এনবিআর, রাজস্ব আদায়ের নজর। আপনারা দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। আগামী বাজেটে ঢালাওভাবে কর ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। মঙ্গলবার রাজধানী এনবিআর কার্যালয়ে সরকারি কয়েকটি সংস্থার সাথে প্রাক বাজেট আলোচনায় কথা বলেন তিনি। কর কমালে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ হবে সেই বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের। মেহেদী হাসানের রিপোর্ট। ৩ মাস পরই নতুন অর্থবছরের বাজেট, তাই প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে প্রাক বাজেট বৈঠক করছে এনবিআর। এরই ধারাবাহিকতায় বেজা, বেবজা ও হাইটেক পার্কের প্রতিনিধিদের সাথে এনবিআরের এই বৈঠক। সিমেন্ট ব্লক সেটা ইম্পোর্ট করতে হবে। বৈঠকে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির স্বার্থে বিভিন্ন খাতে কর ছাড় ও মওকুফের সুবিধা দেওয়ার বেশ কিছু সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ঘোষিত লভ্যাংশের উপর, তারপর উক্ত কোম্পানির শেয়ার হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনী মুনাফার উপর, তারপরে রয়্যালটিস, টেকনিক্যাল নো হাউ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি, এর উপরে আপনারা কিন্তু 50% অব্যাহতি দিয়েছেন। তো আমরা এটা বলছি, যেহেতু 50% দিয়েছেন, এটা কি 100% করলে ভালো হতো না? 19 আওতায় 10% কর পরিশোধ সাপেক্ষে একটি বিনিয়োগ করার সুবিধা রয়েছে। এটি যদি স্যার অন্যান্য এলাকাতে জোনের বাইরে এই সুযোগটি দেওয়া যায়, তাহলে স্যার ধারণা করা হচ্ছে যে স্যার আমাদের অন্যান্য এলাকায় ইনভেস্টমেন্ট বাড়বে। বাজেট অর্থায়নের সবচেয়ে বড় উৎস হচ্ছে রাজস্ব, তাই কর ছাড়ের সুপারিশের সাথে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টিও বিবেচনায় নেওয়ার পরামর্শ এনবিআর চেয়ারম্যানের। এনবিআরের ট্যাক্স রেট ইত্যাদি হলো সবসময় ওই বেসরকারি প্রতিষ্ঠান এবং আজকে যারা আসছিলেন সহায়ক গভর্নমেন্টের, এদের কাছে একই রেসপন্স পেলাম। যদি সব ট্যাক্স, ভ্যাট, এভরিথিং যদি জিরো করা হতো, তাহলে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট উপকার হতো এবং বিজনেসম্যানদের জন্য যথেষ্ট উপকার হতো। ফরেন ইনভেস্টমেন্ট তখন ঠেকায় রাখা যেত না। সেটা আমি করতে চাই, কিন্তু রাষ্ট্র চলবো তো যদি জিরো ট্যাক্স ভ্যাট হয়ে যায়। স্থানীয় শিল্পের সুরক্ষায় এনবিআরের ভূমিকা এবারও ইতিবাচকই থাকবে, তবে অযৌক্তিক কর মওকুফ সুবিধা চাওয়ার সমালোচনা করেন তিনি। আমার কাছে একটা অর্গানাইজেশন প্রস্তাব দিছে, মসকিউটো নেট, মশারি ইম্পোর্ট করবে, দান করবে ডিউটি ফ্রি দেওয়ার জন্য। এত যদি দানের শখ হয়, মসকিউটো নেট ইম্পোর্ট করে এনে দান করতে হবে কেন?
কর ব্যবস্থাপনায় অটোমেশন নিশ্চিত হলে কর্পোরেট ট্যাক্স আরও কমিয়ে আনা সম্ভব হবে জানান এনবিআর চেয়ারম্যান। এবং সেটা আমরা চিন্তা করতে পারি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নৌ প্রোটোকলের আওতায় বাংলাদেশ থেকে নৌপথে প্রথম চালানে ভারত যাচ্ছে প্রাণ গ্রুপের 25,000 কার্টন লিচি ড্রিঙ্ক। নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এ পণ্য কলকাতা বন্দরে পৌঁছাবে। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন মতনুজামান। প্রাণের পণ্য বোঝাই জাহাজটি নরসিংদীর শীতলক্ষা থেকে যাত্রা শুরু করে, যাবে কলকাতার বন্দরে। 710 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 8 দিন। প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে রপ্তানির এ আয়োজনের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নৌপথে আসাম, ভুটান সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আজকে নতুন দিগন্ত উন্মোচন হলো। আমরা ভবিষ্যতে এই নৌপথ ব্যবহার করে শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। ভারতে প্রাণ গ্রুপের রপ্তানি কার্যক্রম শুরু হয় 1997 সালে। তখন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় যেত প্রাণ চানাচুর। সেখান থেকে এখন ভারতের 28টি রাজ্যের প্রতিটিতেই প্রাণ পণ্য রপ্তানি হচ্ছে। প্রাণ আরএফএল এর যোগসূত্রেই প্রাণ আরএফএল গ্রুপ পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে এবং বাংলাদেশি পণ্য নিয়ে কেবলমাত্র ঘোড়াশাল এলাকায় নয়, কেবলমাত্র বাংলাদেশের নয়, বা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাবে। সাশ্রয়ী মূল্যে তারা ভারতে পণ্য বিক্রি করতে পারবে, যেহেতু পণ্য পরিবহন খরচ কমে যাচ্ছে, সুতরাং কম্পিটিটিভনেস বেড়ে যাবে। ভারতীয় পণ্যের চাইতে আরও সস্তায় আমরা আমাদের পণ্যটা নিতে পারবো এবং এর জনপ্রিয় হবে স্বাভাবিকভাবে। সড়ক পথের চেয়ে নৌপথে পণ্য পরিবহন খরচ 30% কম বলে জানায় সংশ্লিষ্টরা। রত্না সামান, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 363 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 143টির, আর অপরিবর্তিত ছিল 114টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 16 পয়েন্ট কমে নেমে আসে 5,516 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 698 কোটি টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 34 কোটি 86 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর সাথে শেষ করবো সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাবো আরও একবার। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন, থাকছে 3 স্তরের নিরাপত্তা। মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার জন্য 30,000 ঘর দেবে সরকার, ইকনিকে 4,123 কোটি টাকার প্রকল্প অনুমোদন। বাড়ছে করোনার সংক্রমণ, আরও 26 জনের মৃত্যু, জনসমাগম না করার নির্দেশ, বইমেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। কতজনকে দায়মুক্তি দিয়েছেন ইকবাল মাহমুদ, জানতে চায় হাইকোর্ট। 11 এপ্রিলের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ। এবং মিয়ানমারের শোক মিছিল, জান্তা শাসনে দেশ ছাড়ছেন অনেকে, বিক্ষোভ সমাবেশে উত্তাল বিভিন্ন শহর। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।